ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের সাহিত্যের ইতিহাস থেকে কিছু প্রশ্ন দেখাবো, ঠিক আছে। আর আমি কিছু নোটস তোমাদের দিব। তোমরা যদি নিতে চাও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করতে পারো। দেখো, অনেকগুলো নোট আছে, তার মধ্যে প্রথমটা দেখো, জয়দেবের গীত গোবিন্দ, জয়দেব ও গীত গোবিন্দ সম্পর্কে লেখো। 3টা কোশ্চেন ভালো মতো পড়বে, ঠিক আছে। এই কোশ্চেনটা 2 নম্বরটা মেঘদূতম, আর 3 নম্বরটা মহাভারত। তো এই 3টা যদি পড়ো তোমরা আশা করি 2টা পরীক্ষায় আসবে, একটা লিখতে লাগবে, ঠিক আছে। তো এটা জয়দেবের গীত গোবিন্দ। তারপরটা দেখো মেঘদূতমের একটি সংক্ষিপ্ত টিকা লেখো, ঠিক আছে, এই প্রশ্নটা। তারপরে তোমাদের এসএকিউ আসবে এবার 2 নম্বরে, আমি লিখে দিয়েছি, সব আছে এখানে পিডিএফটায়। তারপর দেখো মহাভারতের 2 নম্বরের প্রশ্ন, সঙ্গে বড় প্রশ্ন, ভারতীয় জীবন ও সাহিত্যের উপর মহাভারতের প্রভাব আলোচনা করো, ঠিক আছে। এই 3টা প্রশ্ন যদি তোমরা পড়ো, এবছর সেকেন্ড সেমিস্টারের সাহিত্যের ইতিহাসে আর কোনো প্রশ্ন পড়তে হবে না। তো আজকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা মেঘদূতমটা নিয়ে, ঠিক আছে। দেখো, খুব কমন প্রশ্ন, পরীক্ষায় আসবে। মেঘদূতম নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেখো, মহাকবি কালিদাসের ভূমিকা দিয়ে অপরাধ সৃষ্টি গীতিকাব্যটি হলো মেঘদূতম, এখানে দাঁড়িয়ে হবে। কবির চিত্তের সুতীব্র বিরহ বেদনা যেন ভাষায় মূর্ত হয়ে উঠেছে এই কাব্যে। রামায়ণে রামচন্দ্র কর্তৃক সীতার নিকট হনুমানকে দূত রূপে প্রেরণের ঘটনাটাই ছিল কালিদাসের মেঘদূতমের উৎস। মন্দাক্রান্তা ছন্দে রচিত মেঘদূতম একটি প্রেমমূলক গীতিকাব্য। এই গীতিকাব্যটি পূর্ব মেঘ, এখানে দাঁড়িয়ে হবে, হ্যাঁ, এই গীতিকাব্যটি পূর্ব মেঘ ও উত্তর মেঘ নামে 2টি অংশে বিভক্ত। তো 2 নম্বর প্রশ্নে আসতে পারে, মেঘদূতম কে রচনা করেছেন, সঙ্গে লেজুর কোশ্চেন, মেঘদূতম কোন ছন্দে রচিত, এটা খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন হিসাবে, ঠিক আছে। মেঘদূতম কোন ছন্দে রচিত, মন্দাক্রান্ত ছন্দে। তারপর দেখো মেঘদূতমের বিষয়বস্তু। মেঘদূতমের বিষয়বস্তুটা দেখো কি আছে। কর্তব্য ব্যবহারের কারণে কৈলাস থেকে রামগিরি পর্বতে নির্বাসিত এক যক্ষের প্রিয়া বিরহের জন্য ব্যাকুলতাই ছিল মেঘদূতমের মূল উপজীব্য বিষয়বস্তু। অলকার অধিপতি কুবেরের অভিশাপে 1 বছরের জন্য যক্ষ নির্বাসিত হয়। তো 4 লাইনের একটা শ্লোক ছিল, তো আমি 2 লাইন দিয়েছি, আর 2 লাইন দেওয়া হয়নি, কারণ মুখস্থ করতেও অসুবিধা হবে অনেকেরই, তাই 2টো লাইন। কর্ষিত কান্তা বিরহ গুরুনা সাধিকার প্রমত্ত, ঠিক আছে। কর্ষিত কান্তা বিরহ গুরুনা, এটা দন্তের শয় বয় কিন্তু, হ্যাঁ, সাধিকার প্রমত্ত, সাপে নাস্তং গমিত মহিমা বর্ষবগেন ভর্তু, এই 2 লাইন লিখবে তোমরা। তারপরে দেখো, সেখানে কয়েক মাস কাটার পর আষাঢ়ের প্রথম দিবসে বর্ষার নতুন মেঘ দেখে তার চিত্ত উদ্বেলিত হয়, এখানে দাঁড়িয়ে হবে। এটা স্পেলিংটা ভুল হয়েছে, কামার্ত হবে, কামার্ত বানান কয়াকার ময়াকার তয় রেপ। কামার্ত যক্ষ চেতন অচেতনের ভেদ ভুলে মেঘকে প্রিয়তমা পত্নীর কাছে বার্তা প্রেরণের জন্য দূতরূপে নিযুক্ত করেন। প্রিয়তমা বানান পয়ের রপলা রশ্মি, হ্যাঁ। নেক্সট, পাহাড় পর্বত নদ নদী নগর সম্মিলিত মেঘের যাত্রাপথে বিচিত্র নয়ন মনোহর বর্ণনা দিয়ে, মনোহর বানান ম দন্তের নয় ওকার, বর্ণনা দিয়ে মেঘকে অলকার বর্ণনা দেওয়া হয়েছে। এবার অলকায় গিয়ে মেঘ কী দেখবে, যক্ষের প্রিয়াকে কীভাবে চিনবে, সেই সমস্ত বর্ণনা দেওয়া হয়েছে উত্তর মেঘে, যেমন কুবেরের গৃহ, যক্ষপুরী, যক্ষবধূ বর্ণনা প্রভৃতি।
মূল্যায়ন। পরিশেষে বলা যায় যে এই কাব্যে কালিদাসের প্রেম চেতনা কেবল সম্ভোগের, স্পেলিংটা ভুল হয়েছে, দন্তেশ্বময় সম্ভোগের সম্ভোগের সঙ্গে যুক্ত নয়, প্রেমের সম্পর্কে কবির মনে একটা বা একটি পূর্ণতার আদর্শ ছিল মেঘদূতমের আদর্শের স্বরূপ। ঠিক আছে, এই স্পেলিংটা ভুল হয়েছে, আমি লিখে দিলাম। তো এই প্রশ্নটা যদি তোমরা পড়ো, আশা করি এটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য, তো তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, যারা নোটস নিতে চাও, টোটাল হচ্ছে সেকেন্ড সেমিস্টারের সেকেন্ড সেম। ঠিক আছে, কী কী নোটস নিতে চাও সব বলে দিচ্ছে। যদি সংস্কৃত, তারপরে পোল সায়েন্স, আর হচ্ছে ফিলোসফি। তাহলে কি কি বললাম? যদি সংস্কৃত, পোল সায়েন্স, বাংলাতে লেখা সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, আর হচ্ছে দর্শন। এই নোটগুলো যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। ঠিক আছে, আমি নাম্বারটা বলে দিচ্ছি। 7679937131। এই নম্বরে তোমরা মেসেজ করবে, প্রত্যেকটা নোট টোটালটাই পেয়ে যাবে। ঠিক আছে, কারো যদি নেওয়ার ইচ্ছা হয় আমাকে মেসেজ করবে। ঠিক আছে, বাই।